মধ্যপ্রাচ্যে যে প্রক্সি ফোর্স বা সমমনা যোদ্ধা গোষ্ঠী, যে সমস্ত গোষ্ঠী ইরানকে সমর্থন দেয় অথবা সেই সমস্ত গোষ্ঠীকে ইরান সমর্থন দেয়, যেমন লেবাননের প্রতিরোধকামী যোদ্ধা গোষ্ঠী, তারপরে ফিলিস্তিনের প্রতিরোধকামী আন্দোলনগুলো, তারপরে ইয়েমেনের হুতি ইরাকে আছে, এরকম যত প্রতিরোধকামী যোদ্ধা গোষ্ঠী আছে, প্রতিরোধকামী আন্দোলন আছে, তাদের প্রতি ইরান সমর্থন দেবে কি দেবে না, এই প্রশ্নে 68.1% মানুষ, ইরানের জনগণ, তারা বলেছে যে প্রক্সিগুলোর সাথে, অর্থাৎ আঞ্চলিক যে সমস্ত শক্তি গড়ে উঠেছে তাদের সাথে ইরানের সম্পর্ক অবশ্যই রাখা উচিত। কোনো মতেই আমেরিকার কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা যাবে না। পরিস্থিতি যখন এই রকম, তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে শুক্রবারের মধ্যেই ইরানের সাথে একটা বৈঠক হয়ে যেতে পারে। অবশ্য একেবারেই কিন্তু কূটনৈতিক তৎপরতা থেমে নেই। বৈঠক যদিও হয়নি, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে তৎপরতা এখনও চলছে। এই তৎপরতায় যুক্ত হয়েছে আরও পশ্চিমা কিছু কূটনীতিক, সে খবর আমি জানাবো আজকের এই ভিডিওতে। এর সাথে বলে রাখি, তুরস্ক নতুন করে কী খেলা দেখাতে চাই। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একেবারে শুরু থেকেই বলি, ঘোরের ভেতরে ডোনাল্ড ট্রাম্প। কেন বলছি এই কথা? এই কথা বলছি এই কারণে যে যখন আমেরিকা বারবার হুমকি ধমকি দিয়ে নানান কায়দায় ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্নভাবে ইরানকে আলোচনার টেবিলে আনতে চায়, যখন ইরানকে আলোচনার টেবিলে এনে তাকে জোর করে হোক, ফুসলিয়ে ফাসলিয়ে হোক, প্রভাবিত করে হোক, যেভাবে হোক একটা চুক্তি করতে চায়, এবং সেই চুক্তির ভিতরে কী কী থাকবে? ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করে দেবে, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাদ দেবে, হরমুজ প্রণালীতে ইরানের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, আমেরিকা যা খুশি তাই করবে। এই রকম সমস্ত সব কিছু আমেরিকার পক্ষে যায়, এই রকম একটা চুক্তি ইরান করে দেবে। এই স্বপ্নের ভেতরে, এই ঘোরের ভেতরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একেবারেই আমি বলছি ঘোরের ভেতরে ব্যাপারটা তা না, তিনি এই রকম কথা বলছেন, তিনি বলছেন। এবং তার প্রেস সেক্রেটারি লেভিট, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট, তিনি বলছেন আমেরিকা আশা করে বা মার্কিন সরকার আশা করছে ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেগুলো ইরান আমেরিকার কাছে দিয়ে দেবে, এটা তারা আশা করছেন। এই আশাটা শুধুমাত্র লেভিট বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি বলছেন, ব্যাপারটা তা না। এই আশায়, এই প্রত্যাশায়, এই স্বপ্ন ডোনাল্ড ট্রাম্পের। এখন একজন মানুষ যদি স্বপ্নবাজ হয় তাহলে তো আমাদের আসলে কারোর কিছু করার নেই, তিনি স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হবে কিনা সেইটা বড় প্রশ্ন। আমরা এই প্রশ্ন নিয়েই একটু সামনে এগিয়ে যাই, দেখি লোকজন কি বলছে, ইরানি জনগণ কি বলছে। সম্প্রতি ইরানের ভেতরে একটা বড় রকমের একটা জরিপ চলেছে, হাজার হাজার মানুষকে কয়েকটা বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এই জরিপের আওতায় হাজার হাজার মানুষকে আনা হয়েছে। সেই জায়গায় অন্তত 5টা বিষয়ে কথা বলা হয়েছে। প্রথম বিষয়, ইরানের যে ক্ষেপণাস্ত্র শিল্প আছে, অর্থাৎ ক্ষেপণাস্ত্রের যে কারখানা আছে বা ক্ষেপণাস্ত্র ইন্ডাস্ট্রি, যেটা মিসাইল ইন্ডাস্ট্রি, এই মিসাইল ইন্ডাস্ট্রিতে কোনো রকমের রেস্ট্রিকশন আনা হবে কিনা, অর্থাৎ মিসাইল বানানো, আইসিবিএম বা ব্যালিস্টিক মিসাইল বা দূরপাল্লার মিসাইল বা মধ্যপাল্লার মিসাইল এইরকম বানানো হবে কিনা। আমেরিকা এবং ইসরায়েলের দাবি কি যে একেবারে 300 কিলোমিটার পাল্লার চেয়ে বেশি রেঞ্জের মিসাইল ইরান বানাতে পারবে না। তা এই ব্যাপারে ইরানি জনগণের কাছে জিজ্ঞেস করে যে আপনারা কি মনে করেন, আমাদের ক্ষেপণাস্ত্র অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্রের উপরে এই ধরনের কোনো রেস্ট্রিকশন আনা উচিত কিনা বা আনবো কিনা, আনা দরকার কিনা, ওরা তো দাবি করে। এই ব্যাপারে 85.7% ইরানি জনগণ বলেছেন যে না, এটা করা যাবে না। আপনারা সবাই খেয়াল করুন, আজকে যদি ইরানের হাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে যুদ্ধের প্রথম দিনেই তো শেষ করে দিত, কিছু করার ছিল না। এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি ইরানকে সামরিক দিক দিয়ে বাঁচিয়ে রেখেছে। সেক্ষেত্রে ইরানের জনগণকে এটা বোঝে না, তারা বোঝে। তারা কি বলবে যে ঠিক আছে, হ্যাঁ এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপরে রেস্ট্রিকশন আরোপ করো। তারা জানে ক্ষেপণাস্ত্র কর্মসূচি যখন
রেস্ট্রিক্টেড করে ফেলা হবে, কমিয়ে ফেলা হবে, তখন আর একটা বলবে, তখন আর একটা বলবে, আর একটা বলবে। এই করতে করতেই আমেরিকা এবং ইসরায়েলের চাহিদার শেষ নেই। আলটিমেটলি তারা কোথায় যেতে চায়? আলটিমেটলি তারা যেতে চায় ইরানে কোনো স্বাধীন চেতা শাসক থাকতে পারবে না। ইরানে যে বিপ্লবী চেতনা আছে এটা থাকতে পারবে না। শিয়া মাযহাবের বা ইরানি জাতীয়তাবাদের যে চেতনা আছে এইগুলো থাকতে পারবে না। স্বাধীন চেতা নীতি থাকতে পারবে না। তো এই সরকারকে এবং ইরানের সামরিক বাহিনীকে দুর্বল না করা পর্যন্ত তো সেগুলো সম্ভব হচ্ছে না। সেই কারণে তারা চায় ইরানে ক্ষেপণাস্ত্র নিয়ে নিতে বা রেস্ট্রিক্টেড করে দিতে, কিন্তু ইরানের জনগণ বলছে নো, সেটা করা যাবে না। এরপরে ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, এই ইউরেনিয়ামগুলো আমেরিকার কাছে দিয়ে দেওয়া উচিত কিনা এই প্রশ্ন করেছিল জনগণকে, যাদেরকে জরিপের আওতায় আনা হয়েছে। তাদের ভেতরে 82.6% বলেছেন নো। এই ইউরেনিয়াম ইরানের গর্ব, অহংকার, এটা ইরানের সম্পদ। এই সম্পদ কোনো মতেই আমেরিকার কাছে দেওয়া যাবে না, দেয়া চলবে না। এটা ইরানের জনগণ মেনে নেবে না, এটা আমাদের জাতীয় অহংকার। তাহলে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রেস সেক্রেটারি কীভাবে আশা করেন যে ইরান এই ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দেবে, 400-500 কেজি ইউরেনিয়াম দিয়ে দেবে? এটা কি ভাবা যায়? কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার কিছু কর্মকর্তা এখনও ঘরের ভিতর আছেন, স্বপ্ন দেখছেন দিয়ে দেবে ইরান। এরপরে ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাও তো বন্ধ করতে বলে আমেরিকা। এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি মনে করেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা দরকার কিনা? কারণ এই ক্ষেপণাস্ত্র, এই ইউরেনিয়াম, আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এই সমস্ত নিয়েই তো যত গোলমাল, যুদ্ধ এত কিছু। কি বলেন আপনারা? জনগণকে জিজ্ঞেস করেছে জরিপকারী প্রতিষ্ঠান। জনগণ জবাব দিয়েছে কত পার্সেন্ট জানেন? 79.4% মানুষ বলেছে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এই প্রক্রিয়াটা বন্ধ করা যাবে না। অর্থাৎ আমাদের এই ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ চলা উচিত, এটা বন্ধ করা যাবে না। এটা ইরানের অহংকার, গর্ব, এটা ইরানের জাতীয় সম্পদ। এই সম্পদকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমরা কতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করব, কি করব না, সমস্ত সব কিছু আমরা ডিসাইড করব, নট আমেরিকা। সো আমেরিকার কথায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হতে পারে না, কথা ক্লিয়ার। এরপরে হরমুজ প্রণালী, যে বিষয়গুলো নিয়ে মেইন সংকট, হরমুজ প্রণালীর ব্যাপারে জরিপকারী প্রতিষ্ঠান লোকজনকে জিজ্ঞেস করেছে যে হরমুজের নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নেওয়া দরকার কিনা। অর্থাৎ হরমুজ প্রণালী আগে যেমন ছিল তেমন থাকবে, নাকি ইরান যে কন্ট্রোলটা করছে এই কন্ট্রোল করবে, কোনটা করা উচিত? তখন 73.7% মানুষ বলেছে যে এই কন্ট্রোল অবশ্যই ইরানের হাতে থাকা উচিত, এই কন্ট্রোল কোনো মতেই শিথিল করা উচিত না, হরমুজ প্রণালীকে আগের অবস্থায় ফিরে যেতে দেয়া ঠিক হবে না, এটা করতে দেয়া হবে না, করা উচিত হবে না। তাহলে হরমুজ প্রণালীর ব্যাপারে যে আমেরিকা বলছে যে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে হরমুজ প্রণালীকে, আর ইরানের সামরিক বাহিনী বা ইরানের সরকার বলছে নো, হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। সেই কথার প্রতি কিন্তু দেশের জনগণ সমর্থন দিলে, একদম অকুণ্ঠ সমর্থন। তারপরে আরেকটা প্রশ্ন করা হয়েছিল তাদেরকে, মধ্যপ্রাচ্যে যে প্রক্সি ফোর্স বা সমমনা যোদ্ধা গোষ্ঠী, যে সমস্ত গোষ্ঠী ইরানকে সমর্থন দেয় অথবা সেই সমস্ত গোষ্ঠীকে ইরান সমর্থন দেয়, যেমন লেবাননের প্রতিরোধকামী যোদ্ধা গোষ্ঠী, তারপরে ফিলিস্তিনের প্রতিরোধকামী আন্দোলনগুলো, তারপরে ইয়েমেনের হুতি, ইরাকে আছে, এরকম যত প্রতিরোধকামী যোদ্ধা গোষ্ঠী আছে, প্রতিরোধকামী আন্দোলন আছে, তাদের প্রতি ইরান সমর্থন দেবে কি দেবে না, এই প্রশ্নে 68.1% মানুষ, ইরানের জনগণ, তারা বলেছে যে প্রক্সিগুলোর সাথে, অর্থাৎ আঞ্চলিক যে সমস্ত শক্তি গড়ে উঠেছে তাদের সাথে ইরানের সম্পর্ক অবশ্যই রাখা উচিত। এখানে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বলি, বেশিরভাগ আঞ্চলিক প্রক্সি ফোর্স যেগুলো গড়ে উঠেছে বেশিরভাগই শিয়া মাযহাবের অনুসারী বা অনুগত। শুধুমাত্র ফিলিস্তিনের কয়েকটা সংগঠন যারা সরাসরি শিয়া মাযহাবে না, কিন্তু প্রত্যেকটা জায়গায় ইরানের ব্যাপক সমর্থন রয়েছে। তো এখানে শিয়া মাযহাবের একটা চেতনা কাজ করতে পারে ইরানি জনগণের পক্ষ থেকে, যেটা বলা হয়েছে যে প্রক্সি ফোর্স বা
এই প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে ইরানের সম্পর্ক রাখা উচিত। এটা মূলত কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে ইরান এই সমস্ত প্রক্সি ফোর্সকে সমর্থন দিয়ে এই পর্যন্ত এনেছে, এটা যেমন সত্যি, তেমনি এই সমস্ত প্রক্সি ফোর্স ইরানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বা ইরানের কথায় আস্থা রেখে তারা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে, একটা শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যে। এই অবস্থায় যদি ইরান তাদেরকে সমর্থন দেওয়া বন্ধ করে তাহলে এই সংগঠনগুলো একদম নষ্ট হয়ে যাবে, মার খেয়ে যাবে। ইরানের জনগণ চায় না এটা হোক। এছাড়া এই সংগঠনগুলো কিন্তু প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক ইরানকে সমর্থন করছে, যেটা ইরানের জন্য বাড়তি শক্তি। অতএব রাজনৈতিকভাবে বা ভূ রাজনৈতিক কৌশলগত দিক দিয়ে এই শক্তিগুলো ইরানের জন্য গুরুত্বপূর্ণ। ফলে কোনো মতেই তাদেরকে সাপোর্ট দেওয়া বা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত হবে না। সাপোর্ট দেওয়া উচিত, বাট সম্পর্ক ছিন্ন করা উচিত না। ইরানি জনগণের বক্তব্য হচ্ছে এটা। ইরানের জনগণের পক্ষ থেকে যখন এইরকম সরকারের উপরে চাপ আছে, এই জনসমর্থন দেওয়া মানে কিন্তু সরকারের উপরে একটা বাড়তি চাপ। জনমতকে কিন্তু সরকারকে অবশ্যই সম্মান দেখাতে হয়। তাহলে জনমতকে যদি সম্মান দেখাতে হয় তাহলে তো ইরান এর কোনো কাজই করতে পারবে না। অর্থাৎ তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রেস্ট্রিকশন আনতে পারবে না, সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দিতে পারবে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করতে পারবে না, তারপরে প্রক্সি ফোর্সগুলোর প্রতি সমর্থন দেওয়া বন্ধ করবে না, তারপরে হরমুজ পলির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে। এই মতামত যেহেতু জনগণের, অতএব এই জনগণের মতামতকে সামনে রেখেই সরকারকে চলতে হবে। সরকার এখন চাইলেও আমেরিকার সাথে এর বাইরে গিয়ে কোনো চুক্তি করতে পারবে না। এই যখন অবস্থা, তখন ডোনাল্ড ট্রাম্প এবং তার কর্মকর্তারা এখন আশা করছেন যে ইরান এইগুলো করবে। বিশেষ করে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে দিয়ে দেবে। আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্পের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে। তো ডোনাল্ড ট্রাম্প যখন এই সমস্ত স্বপ্ন দেখছেন, হয়তো তার পেছনে আর একটা কারণ থাকতে পারে। সেটা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত বুধবার অর্থাৎ গতকাল যে বৈঠক হওয়ার কথা ছিল, সে বৈঠক ঠিকই হয়নি, কিন্তু বৈঠকের প্রক্রিয়া কিন্তু থেমে যায়নি। যেমন পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত ডক্টর রেজা আমিরি মোকাদ্দাম, তিনি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেছেন এবং সেখানে এই সমস্ত প্রক্রিয়া নিয়ে আবার আলাপ হয়েছে। কেমন? এবং তিনি ইরানের পক্ষ থেকে যথারীতি বলেছেন ইরান তো অবশ্যই শান্তি প্রক্রিয়া আসতে চায়, ইরান অবশ্যই শান্তি প্রক্রিয়া অনুসরণ করতে চায়, কিন্তু শান্তি আলোচনায় বসার মতো সুন্দর একটা গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করতে হবে এবং একটা নিশ্চয়তা থাকতে হবে যে যদি আমেরিকার সাথে কোনো চুক্তি হয় তাহলে সেই চুক্তিকে তারা অনার করবে। কারণ তারা এর আগে চুক্তি লঙ্ঘন করেছে এবং তারা হুমকি ধমকি দিয়েছে। শুধু তাই না, আলোচনার ভেতরে কূটনৈতিক প্রচেষ্টা চলাকালীন তারা হামলা চালিয়েছে। এই জায়গা থেকে আমেরিকাকে এখন বহু কিছু করার বাকি, বহু কিছু করতে হবে। ইরানি রাষ্ট্রদূতের সাথে পাক প্রধানমন্ত্রীর বৈঠকের ভেতরে আরও কিছু খবর আছে। যেমন ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে বৈঠক করেছে এবং এই শান্তি প্রক্রিয়াও কিন্তু সেই আলোচনায় এসেছে। তার মানে দাঁড়াচ্ছে যে পশ্চিমা কূটনীতিকরা হয়তো আরও কিছু তথ্য নিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন, হয়তো সেই মেসেজগুলো ইরানকে দিতে চাই। এটা হলো ব্যাকডোরের আলোচনা। এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েক, এই জিনবেক কুলুবায়েকের সাথে আলোচনা করেছেন, হাকান ফিদানের সাথে আলোচনা করেছেন টেলিফোনে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তো এই যে প্রক্রিয়াগুলো আসলে কূটনীতি ডাইরেক্ট যতটুকু চলে তাতে থার্ড পার্টি হয়ে বা ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন তথ্য ইনফরমেশন দেওয়া হয়, নানা রকমের প্রস্তাব দেওয়া হয়, নানা রকমের মেসেজ দেওয়া হয়। হয়তো এই সমস্ত আলোচনার ভেতর দিয়ে ইরানের জন্য বা আমেরিকার জন্য কিছু কিছু মেসেজ থাকতে পারে। আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে তুরস্ক। অর্থাৎ আমি বলতে চেয়েছি যে মধ্যপ্রাচ্যে ইরান যে ভয়ঙ্কর যুদ্ধ করলো আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে, এই যুদ্ধের প্রেক্ষাপটে এবং ইরানের একটা ঐতিহাসিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু পরিবর্তনের একেবারে দ্বার প্রান্তে। এই যে পরিবর্তন সূচিত হতে যাচ্ছে, কি পরিবর্তন? মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে, পেট্রো ডলারের আধিপত্য একদম কমে যেতে পারে, তারপরে
হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল থেকে শুরু করে আধার যত রকমের জাহাজ চলাচল সমস্ত সব কিছুতে একটা কন্ট্রোল আসবে। সেই কন্ট্রোলের মূল মালিক হবে ইরান। তারপরে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার সাথে কী রকম সম্পর্ক রাখবে, সেখানে ঘাঁটি থাকবে কি না, আমেরিকার প্রভাব প্রতিপত্তি কতটুকু থাকবে, অনেক কিছু চেঞ্জ হতে যাচ্ছে এগুলো। এইরকম একটা অবস্থায় তুরস্কও কিন্তু আমেরিকার পক্ষ থেকে আমেরিকার পেছন থেকে সরে পড়ছে। কীরকম আপনারা মনে হয় সবাই জানেন, তুরস্কের আন্তালিয়া শহরে গত 3-4 দিন আগে একটা বৈঠক হয়ে গেল, 4-5 দিন আগে। এই বৈঠকে মুসলিম বিশ্ব থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের প্রাচ্যের বহু দেশের হাজার হাজার লোক অংশ নিয়েছিলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা সবাই কূটনীতির ক্ষেত্রে তো অবশ্যই। এখানে যে আলোচনাগুলো এসেছে তাতে তুরস্কের পক্ষ থেকে বিশেষ করে এই আলোচনাগুলো তুলে ধরা হয়েছে যে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ যদি স্বাধীনভাবে তার নিজেদের নিরাপত্তা ব্যবস্থা, তার নিজের রাজনৈতিক কূটনীতি থেকে শুরু করে তার সমস্ত সব কিছু নিজেরা যদি পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, তাহলে মধ্যপ্রাচ্যে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থাকবে না। এবং এই অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ এবং কারোর মাতব্বরি, কারোর মোড়লিপনা যদি বন্ধ হয়, তাহলে মধ্যপ্রাচ্যে অবশ্যই শান্তি প্রতিষ্ঠা হবে। এই কথাটা যুগ যুগ ধরে ইরান বলে আসছে, বিপ্লবের পর থেকে বলে আসছে, ভাই তোমরা সবাই আসো, আমরা তো সব ভ্রাতৃপ্রতিম দেশ, প্রতিবেশী দেশ, সবাই আসো, আমরা মিলেমিশে নিজেদের সমস্যার সমাধান করি। কোথাও যদি কোনো ত্রুটি বিচ্যুতি সংকট থাকে, কেন আমেরিকা, কেন পশ্চিমা দেশগুলোকে এখানে আনতে হবে এবং তারা কেন হস্তক্ষেপ করবে, আর তোমরা কেন হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছ? আমাদের এই অঞ্চলে তাদের উপস্থিতির কারণে তারা নানা রকমের ষড়যন্ত্র করে এবং নিজেদের ভেতরে গোলমাল, দ্বন্দ্ব, সংঘাত তৈরি করে দেয়, সংকট তৈরি করে দেয়। আমরা কেন তাদেরকে এই সংকট, দ্বন্দ্ব, সংঘাত তৈরি করার সুযোগ করে দিচ্ছি? এইগুলো বন্ধ করে আসুন আমরা সবাই মিলে একসাথে থাকি এবং নিজেদের সমস্যা নিজেরা সমাধান করি। এই অঞ্চলের যে উন্নয়ন এবং সম্ভাবনা, এগুলোকে আমরা কাজে লাগাই, আমরা অন্যের প্রভাব থেকে মুক্ত হই। কেন তাদেরকে আমরা এখানে জায়গা দিচ্ছি এবং তাদেরকে আমরা আমাদের উপরে খবরদারি করার সুযোগ করে দিচ্ছি? ইরান কিন্তু এই কথাই বলে আসছিল যুগের পর যুগ। এখন তুরস্ক মূলত সেদিন যে সম্মেলন, সেই সম্মেলন থেকে এই বার্তা দিয়েছে। তাতে আশা করা যাচ্ছে একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে এবং এই পরিবর্তনের একেবারে ফ্রন্ট লাইনে তো অবশ্যই ইরান আছে, এর সাথে যুক্ত হতে যাচ্ছে এখন নতুন করে তুরস্ক। তাতে আশা করা যায় মধ্যপ্রাচ্যে পরিবর্তনটা যথেষ্ট দ্রুত হবে। কারণ আপনাদের নিশ্চয়ই জানা আছে, তুরস্ক হচ্ছে একমাত্র মুসলিম নেটো সদস্য। মার্কিন নেতৃত্বাধীন যে নেটো জোট রয়েছে, সেই নেটো জোটের একমাত্র মুসলিম সদস্য হচ্ছে তুরস্ক। এই তুরস্ক যদি আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে, অর্থাৎ নেটো জোটের থেকেও যদি তার প্রভাব মুক্ত হয় এবং যদি স্বাধীন চেতা নীতি অনুসরণ করতে চায় বা অনুসরণ করে, তাহলে নিশ্চয়ই মধ্যপ্রাচ্যে একটা বড় পরিবর্তন সূচিত হওয়া অসম্ভব কোনো ব্যাপার না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন, তুরস্ক যে স্বাধীন চেতা নীতি অনুসরণ করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলছে, নিজে কি নিতে পারবে স্বাধীন চেতা নীতি, স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা নিজেদের সমস্ত সব কিছু নিজেরা পরিচালনা করতে পারবে? এবং যদি পারে, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি খুব দ্রুত পরিবর্তন হয়ে যাবে না? কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।